নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। বাংলা ভাষা নিয়ে খেলার চেষ্টা করবেন না, রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রকে টেনে ফের বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কোচবিহারে শুভেন্দুর কনভয় হামলা, উদয়ন পুলিশ সুপারকে দুষলেন বিরোধী দলনেতা। কলমের ঝর্ণা ধারা, ঐতিহ্য রক্ষায় আজও বসে ফাউন্টেন পেনের ডাক্তার। এদিকে ইটিভি ভারতের খবরের জেরে তড়িঘড়ি রেশন চালু অনাহারে মৃত বৃদ্ধের পরিবারের বাড়িতে জনপ্রতিনিধিরা। হাড়ের কিছু রোগকে বীমা আয়ত্তায় আনার আবেদন অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের। বাংলাদেশে পশুবাক্যর পর খোঁজ নেই, মালদার যুবককে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ সাংসদ ঈশা। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে যখন রাজনীতির তরজা তুঙ্গে, তখনই কামারপুকুরে গিয়ে ফের এই নিয়ে নাম না করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবারও মনে করিয়ে দিলেন, বাংলা ভাষাতেই রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন লিখেছিলেন, বঙ্কিমচন্দ্র জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। মঙ্গলবার হুগলির আরামবাগের জয়রামবাটি কামারপুকুর কৃষ্ণনগর মাঠে নতুন অতিথি নিবাস পার্কিং এর ভিত্তি প্রস্তাব স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে তিনি বলেছেন, জাতীয় সঙ্গীত লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু পথ প্রদর্শক রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, সরদামা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু। এমন অনেকেরই নাম করেছেন যারা দেশকে দিশা দেখিয়েছেন। তারা সবাই কিন্তু বাঙালি। আমি এইটুকু বলতে পারি, রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয় আমরা সকলেই বিশ্বাস করি, পাথেয় করি। নতুন করে আমাদের শিখতে হবে না। একবার যা ব্রেনে নিয়েছে সেটি আর কোনোদিন ড্রেনে যাবে না। আমাদের ভাষা নিয়ে কেউ খেলার চেষ্টা করবেন না, অসম্মান করার চেষ্টা করবেন না। বিজেপির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করার অভিযোগে এই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন সেই সুরেই তিনি বলেছেন, ধর্মকে জানতে আমাদের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ঠাকুর রামকৃষ্ণ সারদা মায়ের সঙ্গে থাকলেই তা জানা যায়। আর আমাদের ধর্মের পথ দেখিয়েছেন তারা। রামকৃষ্ণ দেবের সবাইকে একসঙ্গে থাকার শিক্ষা দিয়েছিলেন, তাই আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। তিনি বলেছেন, টাকা মাটি আর মাটি টাকা। এই কথা বলে তিনি আদতে সমাজ এবং চরিত্র গঠনের শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদের সকলকে। তাই ধর্ম নিয়ে আমাদের কারোর কাছে কিছু শেখার নেই। স্বামী বিবেকানন্দ শিকাগো গিয়ে হিন্দু ধর্মের ধ্বজা উড়িয়েছিলেন। অনেক কষ্টই তাকে সহ্য করতে হয়েছিল। কখনো বা রাস্তায়, কখনো বা ট্রেনের কোনো কামরায় তাকে থাকতে হয়েছে। এরা সবাই কিন্তু বাংলা ভাষায় কথা বলতেন, মনে রাখবেন। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা। বিজেপির অভিযোগ, মঙ্গলবার দুপুরে কোচবিহারের খগড়াবাড়ি এলাকায় হাতে কালো পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে একদল তৃণমূল সমর্থক এই হামলা চালিয়েছেন। তার জেরে কনভয়ে থাকা কয়েকটি গাড়ির কাজ ভেঙে যায়। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। রাজ্য সর্বত্র প্রতিবাদ সংগঠিত করার নির্দেশ দিয়েছে রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সদাই প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও সাংবাদিকদের জানিয়েছেন, পথে নেমে প্রতিবাদ হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে খগড়াবাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। হামলার জন্য সরাসরি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য দায়ী করেছেন এই বিজেপির নেতাদের। তাদের দাবি, রোহিঙ্গাদের সামনে রেখেই এই আক্রমণ চালানো হয়েছিল। তবে কিভাবে হলো সেই হামলা, আসুন বিস্তারিত জেনে নিই। অভিযোগ, পুলিশের সামনেই শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। এই দিন সকাল থেকে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। শুভেন্দু অধিকারী আসার আগে থেকেই কোচবিহারের 19টি জায়গায় অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন শাসক শিবিরের কর্মী সমর্থকরা। কর্মসূচিতে যোগ দেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীও। তিনি বলেছেন, যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে কালো পতাকা দেখানো হবে, বিক্ষোভ করা হবে। তারা দেখবেন বা তারা যেখানে যাবে সেখানে প্রতিবাদ করা হবে। কোচবিহারের মাটিতেও এমনটাই হবে। কোচবিহারের প্রত্যেক এলাকায় বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ করব। কোচবিহারকে আমরা বিজেপি মুক্ত করেই ছাড়ব।
এই ডাক্তারের প্রাইভেট চেম্বারের রোগী কোনো মানুষ নয়, বরং দেশ বিদেশের নামি দামি দোয়াতে কালি ঝর্ণা কলম, যাকে আমরা ফাউন্টেন পেন বলে চিনি। এই ডাক্তারবাবুর নাম দিলীপ বাসক। কলকাতায় ফাউন্টেন পেনের ডাক্তার তিনি। সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে কিংবদন্তিক চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায়ের শখের ফাউন্টেন পেন সারিয়েছিলেন দিলীপবাবু। শুধু তাই নয়, দেশের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং সরকারি দপ্তর থেকেও মাঝে মধ্যে কাজ আসে তার কাছে। নাকের কাছে চশমা এঁটে ভবানীপুরে দেবেন্দ্র ঘোষ স্ট্রিটের এক চিলতে চেম্বারে বসে মনোযোগ দিয়ে কাজ করে চলেছেন দিলীপ বাসক। এই রাস্তা দিয়ে প্রতিদিন কত মানুষ হেঁটে যায়, কিন্তু এই ঠিকানায় প্রায় সকলেরই নজর এড়িয়ে যায়। অবশ্য চোখে না পড়াটাই স্বাভাবিক। বাস্তব রাস্তায় আরও ব্যস্ত, ফুটে ধরা আরও নতুন অনেক চাকচিক্য করা ঘর, আর তার মধ্যে এক চিলতে ঘর তিনার। তবে এই ঘরে প্রতিদিন বিশ্বের নামি দামি এবং প্রায় অকেজো হয়ে যাওয়া ঝর্ণা কলমের আবার জীবন্ত করে তুলেছেন ফাউন্টেন পেনের ডাক্তার দিলীপ বাবু। বিগত প্রায় 70 বছর ধরে এই কাজ করে চলেছেন তিনার বাসক পরিবার। প্রথমে তার বাবা ভোলেনাথ বাসক, তারপরে তার ছেলে দিলীপ বাসক কলমের নিয়মে অচল হয়ে যাওয়া অসংখ্য ঝর্ণা কলমকে স্বাভাবিক এবং সচল করে রেখেছেন। দিলীপ বাবুর 3 ভাই 1 বোন। অর্থের অভাবে ইচ্ছা থাকলেও স্কুলের গণ্ডি পেরোনো হয়নি তাদের, কিন্তু শিক্ষিত মানুষের হাতিয়ার বর্তমানে ব্রাত হয়ে অবহেলায় ভোতা হয়ে যাওয়া ফাউন্টেন পেনের ধারা বাড়িয়ে চলেছেন তিনারাই। এই কাজে তার অনেক নাম ডাক রয়েছে, দেশ জুড়ে তিনার খ্যাতি অনেক। তবে প্রচার এড়িয়ে শুধুমাত্র ঝর্ণা কলমের যন্ত্রণা বুঝে, মুখ বুঝে আজ পর্যন্তই কাজ করে যাচ্ছেন তিনি। শুধু পেন সরানো নয়, যে সমস্ত কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে সেই সমস্ত কোম্পানির কলমের পার্টস তৈরি করা থেকে শুরু করে পুনরায় সেগুলোকে ব্যবহারের উপযোগী করে তোলেন দিলীপবাবু। দিলীপবাবুর কথায়, আমি অনেক ছোট থেকেই এই দোকানে আসতাম। বাবা কাজ করতেন, আমি দেখতাম। বারবার কাজ দেখতে দেখতে আমারও ঝর্ণা কলম এবং সেই কাজের ওপর একটি আগ্রহ জন্মায়। এই কাজে যেমন দক্ষতার প্রয়োজন, তেমনই প্রয়োজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। বয়স হয়েছে বছর খানেক আগে দিলীপবাবুর চোখে অস্ত্রোপচারও হয়, তবে তিনি সেই চোখ নিয়ে এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। এটিভি ভারতের খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। তড়িঘড়ি অনাহারে মৃত বৈদ্যনাথ দাস মোদকের বাড়িতে গেলেন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। প্রশাসনের তরফ থেকে তুলে দেওয়া হয় বৃদ্ধদের পরিবারের হাতে ত্রাণ সামগ্রী, পাশাপাশি রেশন কার্ড পুনরায় চালু করে দেওয়া হলো খাদ্য সামগ্রীও। বাঁকুড়ার কুমিদ্দা গ্রামের বাসিন্দা 65 বছরের বৃদ্ধ বৈদ্যনাথ দাস মোদকের মৃত্যু হয় গত শুক্রবার, অর্থাৎ 1 আগস্ট। পরিবারের দাবি, মৃতের স্ত্রী কল্পনা দাস মোদক বহুবার চেষ্টা করেও আধার কার্ড তৈরি করতে পারেননি। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযোগ না হওয়ায় বছর খানেক আগে বন্ধ হয়ে যায় তার রেশন। অন্যদিকে এক সময় মিষ্টির দোকানে কর্মী ছিলেন বৈদ্যনাথ। অসুস্থ হয়ে পড়ায় কর্মহীন হয়ে পড়েন তিনারা। ফলে গত বছর ধরে দরিদ্রে নেমে আসে তার পরিবার। পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন সোমনাথ দাস মোদকের সব সময় কাজ থাকে না। সামান্য আয়ে নিজের সংসার চালিয়ে বাবা এবং মাকে সাহায্য করেন তেমন সামর্থ্য ছিল না তার। ফলে বৈদ্যনাথ এবং কল্পনার কোনো দিন খাবার জুটত, আবার কোনো দিন জুটতও না। স্থানীয় প্রতিবেশীরা মাঝে মধ্যে সাহায্য করতেন ঠিকই, কিন্তু তা দিয়ে আর কতদিনই বা চলে। অভিযোগ, অবশেষে অনাহারে মৃত্যু হয় তার। সেই প্রথম খাবার সোমবার তুলে দেন ইটিভি ভারতের প্রতিবেদনে, আর তাতেই টনক নড়ে প্রশাসনের। এই দিন তড়িঘড়ি মৃতের বাড়িতে যান বাঁকুড়া 1 নম্বর ব্লকের বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। 4 আগস্ট ব্লক প্রশাসনের তরফে কিছু জামাকাপড়, শুকনো খাবার এবং অ্যাপিল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় বৈদ্যনাথের পরিবারের হাতে। পরিবারটির জীবিত সদস্যদের রেশন কার্ড দ্রুত চালু করার নির্দেশ দেওয়া হয় খাদ্য দপ্তরকে। এরপর মঙ্গলবার সোমনাথ স্থানীয় দুয়ারে রেশন শিবিরে গেলে তার হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। হাড়ের বেশ কিছু রোগকে স্বাস্থ্য বীমার আয়ত্তাধীন করা হোক, সরকারের কাছে এমনটাই আবেদন জানালেন ওয়েস্ট বেঙ্গলের অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। চিকিৎসকদের কথায়, বৃদ্ধ বয়সের সঙ্গে পাল্লা বাড়িয়ে দিয়ে বিভিন্ন ধরনের হাড়ের অসুখও বেড়ে যায়। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো অস্টিওপোরোসিস এবং অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওপোরোসিস কথার অর্থ হলো যার জেরে হাড়ের ঘনত্ব কমে যায়, আর অস্টিওআর্থ্রাইটিসের কারণ হাড় ক্ষয় হয়। এর ফলে সমবয়স্ক মানুষদের সহজেই হাড় ভেঙে যায়। তখন এই অস্ত্রোপচারের পাশাপাশি যদি আরও কম বেশি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে চিকিৎসায় অনেক জটিলতা আসে। তাই
সোমবার বোন এবং জয়েন্ট ডেতে সরকারের কাছে একাধিক দাবি তুলে ধরল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। এই দাবিগুলির মধ্যে রয়েছে হাড়ের স্পেশাল স্ক্রিনিংয়ের পাশাপাশি স্বাস্থ্য বীমার ওপর নজরদারি করা। অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসক গৌর গৌতম কর বলেছেন, আমরা দেখেছি বয়স একটু বাড়লেই তার সঙ্গে প্রতি বছর স্বাস্থ্য বীমায় লাফিয়ে বেড়ে থাকে। স্বাস্থ্য বীমায় জিএসটি বন্ধ হওয়ার কথা উঠলে আজ পর্যন্ত সেটা হয়নি। বয়স্ক মানুষ হলে তাদের আয় স্বল্প হয়ে যায়, তখন যদি তাদেরকে আমরা একটা বড় খরচের মধ্যে রাখি তখন তারা সেটা কিভাবে আয় করতে পারেন। তাই সরকারের কাছে আবেদন এই দিকটা নজর দেওয়া। তার সঙ্গে হাড়ের বেশ কিছু রোগ আছে যেগুলি বীমার আওতাধীন আনা হোক, সেগুলি বীমায় আওতাধীন করতে হবে, এটি আমাদের একান্ত দাবি। ঘটনা বিস্তারিত জানতে পেরে আমিরের বাড়িতে যান কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার। তিনি পরিবারের লোকজনকে আশ্বস্ত করেন আমিরকে দেশে ফিরিয়ে আনতে প্রশাসন যথেষ্ট পদক্ষেপ করবে। যদিও এখনও এই নিয়ে প্রশাসনের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি বলেই জানিয়েছে জেম শেখ এবং আমিরের ঠাকুমা। যদিও এই বিষয়টি নজরে পড়ার পর থেকে কালিয়াচকের যুবককে ঘিরে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে মালদার দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী। ইতিমধ্যেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী মহানির্দেশকের সঙ্গে দেখা করে আমিরকে দেশে ফেরানোর আবেদন জানিয়েছেন তিনি। এই নিয়ে সোমবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দ্বারস্থ হন। দিল্লি থেকে ঈশা জানান, আমিরকে ঘরে ফেরাতে আগেই বিএসএফ এর ডিরেক্টর জেনারেলের সঙ্গে দেখা করে তাকে গোটা বিষয়টি জানানো হয়েছে। ডিজি আমাকে জানিয়েছেন এই নিয়ে বিএসএফ এর তরফে বাংলাদেশের প্রশাসনের 3 বার ফ্ল্যাগ মিটিং হয়েছে, কিন্তু তারপরেও আমিরকে কেন দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে না সেটি আমরা বুঝতে পারছি না। আমির সম্পর্কে আর কিছু জানতে পারা যায়নি, তাই গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে দ্বারস্থ হয়েছি। আমির যে ভারতীয় তা নিশ্চিত করতে যাবতীয় নথিপত্র মন্ত্রককে জমা দিতে হয়েছে। প্রয়োজনে আমি এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করব। জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, আমির সম্পর্কিত যাবতীয় তথ্য জেলার তরফ থেকে রাজ্যে পাঠানো হয়েছে। ওই যুবক ভারতীয় নাগরিকত্ব যাবতীয় প্রমাণ সহ বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। অন্য দেশে থেকে কাউকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আয়ত্তভুক্ত। আশা করা যায় খুব দ্রুতই ওই যুবককে দেশে ফিরিয়ে আনা হবে। এর বিষয়ে আমাদের কাছে আর কোনো কিছু বলার নেই এবং কোনো কিছু তথ্যও নেই। বেশ কয়েকদিন হয়ে গেল ছেলের ভিডিও বার্তা দেখা, কিন্তু ছেলে কবে ঘরে ফিরবে এখনো অজানা জেম শেখের। ছেলের নতুন কোনো ভিডিও ক্লিপ আর দেখতে পাননি, ফলে সে কোথায় আছে, কেমন আছে, সব কিছুই তাদের কাছে অজানা। প্রশাসনকে ছাপিয়ে এই মুহূর্তে তাদের ভরসা মালদার দক্ষিণের সংসদ। এখন ঈশা খান চৌধুরী তার দিকে তাকিয়ে রয়েছেন তারা। কালিয়াচকের 1 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের বাসিন্দা 21 বছর বয়সী আমির শেখ 2 মাস আগে এলাকায় আরও কয়েকজনের সঙ্গে রাজস্থানে কাজ করতে গিয়েছিল তিনি। অভিযোগ, তার মুখে বাংলা ভাষা শুনে সেখানকার পুলিশ সন্দেহবশত তাকে থানায় তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন রাজস্থানে যান। তারা সেখানে 4টি থানায় যোগাযোগ করেন, কিন্তু কোনো থানার তরফ থেকে আমিরের বিষয়ে কোনো কিছু জানা যায়নি। ব্যর্থ হয়ে তারা মালদায় ফিরে আসে। 13 দিন আগে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি আমিরের ক্লিপ দেখতে পারেন তারা। সেখানে ভিডিও বার্তায় আমির দাবি করেছে সমস্ত ভারতীয় পরিচয়পত্র সঙ্গে সঙ্গে দেখাতে না পারায় রাজস্থান পুলিশ তাকে গায়ে বাংলাদেশি তকমা লাগিয়ে দেয় এবং 2 দিন তাকে থানায় রাখা হয়, তারপর জেলে পাঠিয়ে দেওয়া হয়। 2 মাস তাকে জেলে রাখার পর হাতকড়া পরিয়ে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় তাকে। বিএসএফ তাকে ইন্দো বাংলা সীমান্ত পার করিয়ে দেয়। তখন থেকে তিনি বাংলাদেশে তার কেউ নেই, তিনি নিজের দেশে ফিরে যেতে চান। আমিরের এই ভিডিও বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনা জানতে পেরে আমিরকে বাড়ি আনতে চান তার পরিবার।